আজকে আমাদের গল্প যৌতুক। লিখেছেন মো পাসা। সিমন ও জেনির মধ্যে যে বিবাহের যোগাযোগ এবং আয়োজন চলছে, এতে অবাক হওয়ার কিছু নেই। সিমন এখন মোটামুটিভাবে জীবনে প্রতিষ্ঠিত। এই কিছুদিন আগে সে নোটারি অফিসার হয়েছে। অবশ্য তার জন্যে তাকে বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে। এদিকে বিচিত্র এই যে জেনির হাতেও ৩০০,০০০ ফ্রাঙ্ক জমা আছে। সুতরাং যোগাযোগ ভালোই। সিমন অত্যন্ত সুপুরুষ এবং বয়সে তরুণ, স্মার্ট। নিজস্ব একটা স্টাইলও আছে তার। কথাবার্তা, ভাবে এবং ভঙ্গিতে সংবেদনশীল। মন আকৃষ্ট করবার সহজাত ক্ষমতাও আছে তার। এদিকে জেনিও কম যায় না। সেও গৌরবর্ণা এবং সুশ্রী। শরীরের গড়ন আকর্ষণীয়, ব্যবহারও ভালো। জেনি যে দেখতে সুন্দরী, এটা তার পোশাকের উজ্জ্বলতা নয়, পরিপূর্ণ নিজস্বতায়। ঠিক হলো, প্যারিসে কিছুদিন বেরিয়ে আসার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং বিবাহিত জীবনে প্রবেশ করে সংসার পাতবে। যাবার আগের 4 দিন তারা কেউ কাউকে ছাড়তে সম্মত নয়। অর্থাৎ সর্বক্ষণ তারা কাছে কাছেই রয়ে গেল। জেনি তার ভাবী স্বামীকে প্রায় পুজো করতে শুরু করে দিল। সিমনকে ছাড়া জেনি প্রায় অচল। সারাদিন সিমনের কাছে কাছে থাকে, তাকে আদর করে, গায়ে হাত বুলিয়ে দেয়, আঙুল নিয়ে খেলা করে, তার দাড়ি ধরে টানে, নাকে সুরসুরি দেয় এবং 2 কান ধরে বলে, চোখ বোঝো আর মুখটা বড় করে হাঁ করো, দেখবে কেমন সুন্দর একটি জিনিস পেয়েছ। সিমন তাই করে এবং সঙ্গে সঙ্গে এমন একটি জিনিস সে পুরস্কার হিসেবে লাভ করে যাতে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে এবং খুশিতে মন ভরে ওঠে। সিমনও কম যায় না। তারও হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে। সেও বসে নেই। তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই সে সদ্ব্যবহার করে যাচ্ছে তার ভাবী স্ত্রীর মনোরঞ্জনের জন্যে। এইভাবে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পার হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পরে সিমন তার ভাবী স্ত্রীকে বলল, তুমি যদি অনুমতি করো তবে আগামী মঙ্গলবারে আমরা প্যারিসে রওনা হতে পারি। বিয়ের আগে একটা বিয়ের মহড়া দেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা সেখানে যুগল প্রেমিক হয়ে ঘুরে বেড়াবো, রেস্তোরাঁয় যাব, নাটক দেখব, কনসার্ট হলে নাচ দেখব, আনন্দের ফোয়ারা ছুটিয়ে দেব। মানে এক কথায় একটা বোহেমিয়ান ভাব। সিমনের কথা শুনে জেনি আনন্দে লাফিয়ে উঠে বলল, অপূর্ব অপূর্ব, এখনই বেরিয়ে পড়ি। সিমন বলল, হ্যাঁ সেই ভালো, তবে তোমার বাবাকে আমাদের বিবাহের যৌতুকের টাকাটা রেডি রাখতে বলবে। যাবার সময় ওটা লাগবে। অর্থাৎ আমি ওই টাকাটা সঙ্গে করে নিয়ে যেতে চাই। কারণ তুমি তো জানোই যে আমাদের যাবার পথে আমি যে অফিসারের নোটারি হয়েছি তার সঙ্গে দেখা হয়ে যাবে। সুতরাং আমি আর দেরি না করে ওই টাকাটা প্রাপ্য হিসেবে তাকে দিয়ে দিতে চাই। ওটা দিতে পারলেই আমার পদটি পাকা হয়, অর্থাৎ পাকাভাবে আমি বহাল হতে পারি। বেশ, আগামীকাল সকালেই আমি আমার বাবাকে জানাবো। টাকাটা তো তোমারই, দিতে কোনো অসুবিধে হবে না। জেনির কথা শুনে সিমন খুব খুশি। সে আরো গভীরভাবে জেনিকে ভালোবাসতে শুরু করে দিল। যে ভালোবাসা গত 4 দিন থেকে বাড়তে বাড়তে 8 দিনে এসে দাঁড়িয়েছে। নির্দিষ্ট মঙ্গলবারে শ্বশুর এবং শাশুড়ি তাদের ভাবী জামাতা এবং মেয়েকে ট্রেনে তুলে দিতে গেলেন। তিনি জামাতাকে বললেন, আমার মনে হয় এতগুলো টাকা তোমার সঙ্গে না নেওয়াই ভালো বাবা। জামাতা হেসে বলল, আপনি ব্যস্ত হবেন না, আমার অভ্যেস আছে। আপনি জানবেন আমার মতো অফিসারেরা এর চেয়ে অনেক বেশি টাকা সঙ্গে নিয়ে যায়। সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নেই। আর তাছাড়া এই সামান্য ব্যাপারে বেশি সময় নষ্ট না করাই ভালো। আপনি আমাদের জন্য একটুও চিন্তা করবেন না। গার্ড হাঁকল, যারা প্যারিসে যাবেন উঠে পড়ুন। সিমন ও জেনি তাড়াতাড়ি একটি কামরায় উঠে পড়ল। সেখানে আগেই 2 জন মহিলা বসেছিলেন। সিমন তার ভাবী স্ত্রীর কানে কানে বলল, না, জ্বালালো দেখছি, মহিলা বসে আছে, সুতরাং ধূমপান করা যাবে না। জেনিও নিচু গলায় জবাব দিল, হ্যাঁ আমিও বিরক্ত হচ্ছি, তবে তোমার ধূমপানের জন্য নয়। গার্ড বাঁশি বাজালো এবং ট্রেন চলতে শুরু করলো। 1 ঘন্টার যাত্রা, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে ওরা বিশেষ কোনো কথা বলতে পারল না। কারণ পাশে বসে থাকা 2 জন মহিলা
সারা পথ জেগেই ছিলেন, ঘুমননি। কয়েকটি স্টেশন পার হতেই সিমন তার স্ত্রীকে বলল, চলো আমরা এখানে নেমে পড়ি, আশেপাশের একটা হোটেলে বিশ্রাম নিয়ে প্রাতরাশটা সেরে নিই। জেনি বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা, কিন্তু কাছাকাছি কি কোনো ভালো হোটেল পাবে? না, একটু দূরে যেতে হবে, তবে আমরা বাসে যাব। জেনি অবাক হয়ে বলল, বাসে কেন? ফিটন কি হলো? সিমন হেসে বলল, বাসে গেলে খরচ বাঁচবে, এটা বুঝছো না কেন? ফিটনের রেট বেশি, এটা কি অস্বীকার করতে পারো? না তা নয়, তবে জেনি কথাটা বিড়বিড় করে বলল। সে যেন এখন অনেকটা হতবুদ্ধির মধ্যে পড়েছে। ভাবতে ভাবতেই একটা বাস এসে পড়ল। বাস ভর্তি লোক। সিমন চেঁচিয়ে বলল, ড্রাইভার ড্রাইভার। বাস থামল। তিলার্ধ জায়গা নেই। সিমন তার ভাবী স্ত্রীকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেবার চেষ্টা করতে করতে বলল, আরে উঠে পড়ো, আমি উপরে যাচ্ছি, অত্যন্ত ক্লান্ত, এবারে একটা সিগারেট না খেলেই নয়, প্রাতরাশের আগে একটা সিগারেট আমাকে খেতেই হবে। জেনির তখন জবাব দেবার সময় নেই। বাসের পাদানিতে পা রাখতেই কন্ডাক্টর একরকম জোর করেই জেনিকে ভেতরে ঢুকিয়ে দিল। জেনি অবাক। ভেতরের অবস্থাটা যে এত খারাপ তার ধারণা ছিল না, কিন্তু সামনের বসবার একটা সিট পেয়ে যেতে তাড়াতাড়ি বসে পড়ে জানালা দিয়ে বাইরে তাকালো। দেখল তার স্বামী দোতলায় উঠে যাচ্ছে। জেনির সেখানে একটুও নড়বার উপায় নেই। সে যেন স্থবির হয়ে বসে আছে। পাশে একজন অতি মোটা পুরুষ বেশ মৌজ করে চোখ বুজে তামাক খাচ্ছে। আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। জেনির ভীষণ খারাপ লাগতে লাগলো, কিন্তু কিছু বলবার নেই। অপর পাশে একজন বৃদ্ধা মহিলা কুকুর নিয়ে বসে। তিনি বসে বসে কুকুরের গায়ে হাত বুলিয়ে আদর করছেন। বাসের অন্যান্য যাত্রীরা লাইন করে বসে। তাদের মধ্যে রয়েছে মুদি দোকানের একটি ছেলে, একজন খেটে খাওয়া মহিলা, একজন পদাতিক সৈনিক, একজন সোনালী চশমাধারী ভদ্রলোক, মাথায় সিল্কের টুপি, দূর থেকেও চকচক করছে, একপাশে একটু হেলে দাঁড়িয়ে, মুখে মোটা একটা পাইপ। দুজন মহিলা, তাদের মুখে বিরক্তির ভাব। তারা যেন বাসের সহযাত্রীদের ছোঁয়া বাঁচিয়ে চলতে চাইছেন। মুখের ভাবটা এমন যে তারা যেন বলতে চাইছেন, আমরা যদিও একই বাসে যাচ্ছি, কিন্তু সামাজিক শ্রেণী হিসেবে আমরা এক শ্রেণীতে পড়ি না। দুটি বোনও যাচ্ছে। একজনের চুল লম্বা, অপরজন বয়সে বোধহয় কিছুটা বড়। বাসের সকলের চেহারা, মুখের অবস্থা এবং দৃষ্টি ও বসবার ভঙ্গি সব মিলিয়ে একত্র করলে যে ছবি ফুটে ওঠে সেটা হাস্যাস্পদ, অনেকটা কৌতুকপ্রদও বটে। যেন প্রতিটি যাত্রী তারা নিজেদের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কিছু না কিছু রস সৃষ্টি করছেন। অথবা বলা যায়, একটা মিউজিয়ামে এই সব মূর্তিগুলোকে পরপর সাজিয়ে রাখা হয়েছে, যেন একটানা একটা কার্টুন ছবি, যেখানে মানুষের মুখগুলো বিভিন্ন ভঙ্গিতে আঁকা আছে। কিংবা আরো সুন্দর করে বলতে গেলে বলতে হয়, একটা স্টেজের ওপরে পাপেট ড্যান্স হচ্ছে, অর্থাৎ একদল পুতুল সুন্দর সুন্দর পোশাক পরে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ঘুরে বেড়াচ্ছে। নেপথ্যে একজন সুতো নেড়ে ওদের পরিচালনা করছে। চিন্তা করলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় বটে। বাসটা জোরে চলবার ফলে প্রত্যেকের শরীরে ঝাঁকুনি লাগছিল, একে অপরের গায়ে ঢলে পড়ে যাচ্ছিল। একজনের মুখ অপর মুখের সঙ্গে লেগে যাচ্ছিল, সেই সঙ্গে পরস্পরের মধ্যে কিছু কথাবার্তাও চলছিল, ফলে মিলিত ঐক্যতান একটা গোলমাল সৃষ্টি করছিল। কিছু বেকুব লোক আবার এর মধ্যেও ঘুমিয়েও পড়েছিল। জেনি বসে বসে এইসব দেখছিল আর ভাবছিল যে সিমন তার সঙ্গে ভেতরে এলো না কেন। একটা গোপন দুঃখ তার মনকে পীড়িত করতে লাগলো। সামান্য একটা সিগারেট একটু আরাম করে খাবার লোভ সে সামলাতে পারল না। একটা সিগারেটের নেশা কষ্ট করে সহ্য করতে নারাজ। মনটা তার খারাপ হয়ে গেল। ইতিমধ্যে দুটি বোন বাস ড্রাইভারকে গাড়ি থামাবার সংকেত করল। বাস থামলো, তারা নেমে গেল। বাস আবার চলতে শুরু করলো এবং নির্দিষ্ট জায়গায় এসে থামলো। একজন রাঁধুনি উঠল, হাতে বাজারের বাকেট। সে তার কোলে বাকেটটি নিয়ে সোজা হয়ে বসল। কিছু পথ আসতেই একদল হোস্টেলের ছেলে হৈ হৈ করে উঠে বাসটাকে ভর্তি করে ফেলল। জেনি মনে মনে ভাবল, এতটা পথ, আশ্চর্য।
পথে আরো কিছু লোক নামলো উঠল। বাস টানা চলতে লাগলো। জেনি অসুস্থ বোধ করতে লাগলো। তার এখন কান্না পেতে লাগলো, কিন্তু কেন কান্না পাচ্ছে সে নিজেই জানে না। আর কত দূর, জেনি নিজের মনেই বলল। আমার মনে হয় লোকটা বোধহয় ভুলে গেছে কিংবা ঘুমিয়ে পড়েছে। আজকে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। যাত্রীরা নামতে শুরু করেছে। একে একে সকলেই নিজেদের নির্দিষ্ট পথে নেমে গেল। বাস ফাঁকা, জেনি একা বসে। ড্রাইভার বলল, বাস আর যাবে না। জেনি ব্যাপারটা বুঝতে পারেনি। তা দেখে ড্রাইভার কাছে এসে বলল, বাস আর যাবে না। জেনির চমক ভাঙল। সে চারিদিকে তাকিয়ে দেখল যে বাসে আর কেউ নেই। সুতরাং ড্রাইভার তাকেই বলছে। সে ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার এবারে বিরক্ত হয়ে বলল, বাস তার জায়গায় এসে গেছে, আর যাবে না। জেনি বলল, আমরা এখন কোথায়? ড্রাইভার এবারে রেগে গিয়ে বলল, আমি অনেকবার আপনাকে বলেছি যে বাস আর যাবে না, এখানেই শেষ। জেনি বলল, বুলেভার্ড কি আমরা ছাড়িয়ে এসেছি? বুলেভার্ড? ড্রাইভার বিস্ময় প্রকাশ করল। জেনি বলল, বুলেভার্ড দ্য ইটালিয়ান। অনেক আগে ছাড়িয়ে এসেছি। আপনি যদি আমার স্বামীকে একটু দয়া করে জানান। আপনার স্বামী কোথায়? সে ওপরে। ওপরে তো অনেকক্ষণ কেউ নেই। জেনি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি বলছেন আপনি? হতেই পারে না, সে আমার সঙ্গে একই বাসে এসেছে। আপনি দয়া করে ভালো করে দেখুন, সে নিশ্চয়ই আছে। ড্রাইভার এবারে কড়া গলায় বলল, দেখুন বললে কি হবে, ওপরে কেউ নেই। আমাদের ট্রিপ শেষ, আপনি দয়া করে নেমে পড়ুন। রাস্তায় একজন কেন 10 জনকে আপনি পাবেন। জেনির চোখে পানি এলো। বুক ভরে তার কান্না উঠতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি ভুল করছেন। আপনি বিশ্বাস করুন যে আপনি ভুল করছেন। তার হাতে একটা বড় ব্যাগ আছে। ড্রাইভার তখন হাসতে হাসতে বলল, ও সেই বড় ব্যাগওয়ালা লোকটা, সে অনেক আগে নেমে গেছে। অনেক আগে? হ্যাঁ, লা ম্যাডেলিনিতে। তাহলে আপনাকে ফেলে পালিয়েছে। হা হা হা। বাস দাঁড়িয়ে। জেনি নিচে নামলো। ওপরে একবার তাকালো। ওপরটা শূন্য পড়ে আছে, একটি লোকও নেই। জেনি বোধহয় জোরেই কেঁদে উঠত, কিন্তু লজ্জায় পারল না। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আর ভাবল, এখন আমার কি হবে? আমি কি করব? বাসটি স্টেশনের গায়েই থেমেছিল। স্টেশন মাস্টার এগিয়ে এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম? বাস ড্রাইভার হেসে হেসে বলল, মহিলাকে ফেলে ভদ্রলোক পালিয়েছে। স্টেশন মাস্টার বললেন, তোমার তাতে কি? তুমি তোমার কাজে যাও। জেনি আর সেখানে না দাঁড়িয়ে স্টেশন ছেড়ে নিচে নেমে এলো। সে হতবাক। একটা হতবুদ্ধি আর বিস্ময় তাকে ঘিরে ধরল। সে ভাবল, এখন সে কোথায় যাবে, কি করবে? সিমনের কি হতে পারে? সে কি করে এতটা ভুল করল? সিমন কি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? আর তাছাড়া সে এতটা অন্যমনস্কই বা হবে কেন? জেনির কাছে মাত্র 2 ফ্রাঙ্ক রয়েছে। এ দিয়ে কি হতে পারে? ভাবতে ভাবতে জেনির হঠাৎ মনে পড়ল, এখানে তার এক মামাতো ভাই নৌবিভাগে চাকরি করে, ভালো পোস্টে আছে। সে খুঁজে তার ঠিকানা বার করল। তারপর একটা ফিটন ভাড়া করে তার বাড়ির দিকে চলল। মামাতো ভাই তখন অফিস যাচ্ছিল। রাস্তায় জেনির সঙ্গে মুখোমুখি দেখা। সিমনের মতো তার হাতেও একটি বড় ব্যাগ। জেনির সিমনকে মনে পড়ল। ভাইকে দেখে জেনি ফিটন থেকে লাফিয়ে হাত ইশারায় তাকে ডাকল। মামাতো ভাই অবাক। সে বলল, জেনি, কি ব্যাপার, তুমি একা? কোত্থেকে আসছো? জেনি প্রথমটা বিড়বিড় করতে লাগলো। তারপর কান্নায় ভেঙে পড়ে বলল, কিছুক্ষণ আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। হারিয়েছ? কোথায়? বাসে। বাসে? ওহো। জেনি তখন কাঁদতে কাঁদতে বাসের সব ঘটনা তাকে জানালো। লোকটি খুব মন দিয়ে শুনে বলল, আজ সকালে কি তার মাথা ঠিক ছিল? হ্যাঁ ছিল। তার সঙ্গে কি অনেক টাকা পয়সা ছিল? ছিল। আমার বিয়ের যৌতুকের টাকাটা ছিল। যৌতুকের টাকা? সম্পূর্ণ টাকাটা? হ্যাঁ, সম্পূর্ণ টাকাটা তার প্র্যাকটিসের জন্য তাকে দেওয়া হয়েছিল। ওহো, তাহলে এতক্ষণে সে জমিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। জেনি ব্যাপারটা ঠিক বুঝল না। সে বিড়বিড় করে বলতে লাগলো, আমার স্বামী, মানে আমার স্বামী,
হ্যাঁ, আমি বলতে চাইছি যে তোমার স্বামী তোমাকে পরিষ্কারভাবে প্রতারণা করেছে। অর্থাৎ সোজা ভাষায় তুমি সম্পূর্ণ প্রতারিত। সে তোমার টাকায় তার ব্যবসা গুছিয়ে নিয়েছে, এই শেষ কথা। ভাইয়ের কথা শুনে জেনির যেন শ্বাসরুদ্ধ হয়ে গেল। সে আপন মনেই বলতে লাগলো, তাহলে তাহলে কি আমি বুঝবো যে সে একটা স্কাউন্ড্রেল? জেনি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়তে লাগলো। রাস্তার লোকেরা তাদের দিকে তাকিয়ে। জেনির ভাই সেখানে আর অপেক্ষা না করে তাকে বাড়ি নিয়ে এলো। তারপর বাড়ির পরিচারিকাকে ডেকে বলল, সোফিয়া, হোটেলে গিয়ে দুজনের খাবার বলে এসো, আজ আর অফিসে যাব না। ধন্যবাদ।